ক্রিকেট ব্যাট আর বল হাতে যখন তারা মাঠে নামতেন তখন মনে হতো যেন পুরো বাংলাদেশের আবেগ আর স্বপ্ন তাদের কাঁধে ভর করে আছে। একজন ছিলেন বিশ্ব ক্রিকেটের অসংবাদিত অলরাউন্ডার, যিনি আইসিসি র্যাঙ্কিং এ চূড়ায় বসে একাই বাংলাদেশের গৌরবকে তুলে ধরেছেন। আরেকজন ছিলেন নড়াইল এক্সপ্রেস, যিনি বারবার ইনজুরিকে জয় করে ফিরে এসে তার অদম্য মনোবল দিয়ে একজাক তরুণকে নিয়ে একটি স্বপ্নের দল গড়ে তুলেছিলেন। তারা কেবল ক্রিকেটার ছিলেন না, ছিলেন জাতীয় আশা ও অনুপ্রেরণার প্রতীক, কোটি মানুষের আবেগ ও ভালোবাসার কেন্দ্রবিন্দু। অথচ সেই আবেগই আজ প্রশ্নবিদ্ধ, সেই ভালোবাসা আজ দ্বিধা বিভক্ত। কিভাবে ক্রিকেট মাঠের দুই মহিরীয় রাজনীতির পিছে প্রবেশ করে তাদের সেই অমূল্য সম্মান বিসর্জন দিলেন? এই প্রতিবেদন সেই মহাকাব্যিক পতনের এক বিশ্লেষণধর্মী আখ্যান। তো সাকিব মাশরাফির ফ্যানরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি দেখা শুরু করো, আর কমেন্ট করে জানাও তোমার প্রিয় খেলোয়াড় কি, সাকিব নাকি মাশরাফি। সাকিব আল হাসানকে বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার হিসেবে গণ্য করা হয়, যিনি তার অলরাউন্ড নৈপুণ্য দিয়ে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নাম উজ্জ্বল করেছেন। তার ধারাবাহিক পারফরমেন্স তাকে আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এর শীর্ষে নিয়ে আসে। তিনি ছিলেন এক বিরল প্রতিভা, যিনি ব্যাট ও বল উভয় ক্ষেত্রেই সমানভাবে পারদর্শী ছিলেন। তার টেস্ট ব্যাটিং গড় ছিল 47.78 এবং ওডিআইতে 47.11, যা তাকে বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ হিসেবে প্রতিষ্ঠা করে। টেস্ট ক্রিকেটে তার ব্যাটে এসেছে 4609 রান, যার মধ্যে রয়েছে 5টি সেঞ্চুরি এবং একটি ডাবল সেঞ্চুরি। অন্যদিকে ওডিআই ফরম্যাটে তিনি করেছেন 7570 রান, যার মধ্যে 9টি সেঞ্চুরি রয়েছে। তার বোলিং ছিল আরো বিধ্বংসী। 2008 সালে নিউজিল্যান্ডের বিপক্ষে চট্টগ্রামে তিনি মাত্র 37 রানে 7 উইকেট নিয়েছিলেন, যা এখন পর্যন্ত একজন বাংলাদেশি বোলারের সেরা বোলিং ফিগার। টেস্টে তিনি 246, ওডিআইতে 317 এবং টি-20তে 149টি উইকেট শিকার করেছেন, যা তার বোলিং দক্ষতার প্রমাণ দেয়। সাকিবের এই পরিসংখ্যান কেবল সংখ্যা নয়, বরং এক যুগের কঠোর পরিশ্রম ও নিরন্তর সাফল্যের প্রতিচ্ছবি। এই সাফল্যই তাকে জাতীয় বীরের সম্মান এনে দিয়েছিল, যা পরবর্তীতে তার রাজনৈতিক অভিযাত্রার মূলধন হিসেবে কাজ করে। মাশরাফি বিন মুর্তজা, যিনি নড়াইল এক্সপ্রেস নামে পরিচিত, তার কেরিয়ার ছিল ইনজুরি ও দুর্দান্ত প্রত্যাবর্তনের এক অবিরাম লড়াইয়ের গল্প। তিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ গতির বোলারদের একজন এবং একজন মার্কুটের ব্যাটসম্যান। তবে তার সবচেয়ে বড় পরিচয় ছিল তার অসামান্য অধিনায়কত্ব। তার নেতৃত্বে বাংলাদেশ দল ওয়ানডে ক্রিকেটে অভাবনীয় সাফল্য লাভ করে। তার অধীনে বাংলাদেশ 88টি ওডিআই ম্যাচ খেলে 50টিতে জয়লাভ করে, যা দেশের প্রেক্ষাপটে একটি ঐতিহাসিক রেকর্ড। মাশরাফির অধিনায়কত্বে বাংলাদেশ বেশ কিছু ঐতিহাসিক জয় পায়। 2015 সালে বিশ্বকাপে ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে পৌঁছানো ছিল তার অধিনায়কত্বের অন্যতম সেরা মুহূর্ত। 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সাকিব ও রিয়াদের শতকে পাওয়া জয়কেও তিনি তার প্রিয় জয়ের তালিকায় রাখেন। 2016 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে তার 44 রানের কেমিও ইনিংস এবং 4 উইকেট শিকার ছিল তার ব্যক্তিগত নৈপুণ্যের এক উজ্জ্বল উদাহরণ, যা তাকে ম্যাচ সেরা করে তোলে। মাশরাফির নেতৃত্ব কেবল কৌশলগত ছিল না, বরং তা ছিল আবেগ ও অনুপ্রেরণার মিশেল, যা দলকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়। তার এই সাফল্যই তাকে মানুষের কাছে কেবল একজন ক্রিকেটার নয়, বরং একজন সত্যিকারের নেতা হিসেবে পরিচিত করে তুলেছিল। মাশরাফি বিন মুর্তজার রাজনীতিতে প্রবেশ ছিল এক নতুন ঘটনা। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি নড়াইল 2 আসন থেকে সংসদ সদস্য হন। তখনও তিনি জাতীয় দলের ওয়ানডে অধিনায়কের দায়িত্ব ছিলেন। তার এই সিদ্ধান্ত দেশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করে। একদল এটিকে একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার হিসেবে দেখলেও আরেক দলের তীব্র সমালোচনা করে। তাদের মতে একজন জাতীয় দলের অধিনায়ক, যিনি দল মতের ঊর্ধ্বে সবার কাছে জনপ্রিয়, তার কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হওয়া উচিত ছিল না। এই পদক্ষেপ তার দল নিরপেক্ষ ভাবমূর্তিকে নষ্ট করে এবং তার অগণিত ভক্তদের নিঃশর্ত ভালোবাসার ফাটল ধরিয়েছে। সাকিব আল হাসানের রাজনৈতিক জীবন আরও বেশি বিতর্কিত। 2023 সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তার হঠাৎ অংশগ্রহণ সবাইকে চমকে দেয়। এর কারণ ছিল 2013 সালে 14 সেপ্টেম্বর তার একটি ফেসবুক পোস্ট, যেখানে তিনি স্পষ্টভাবে লিখেছিলেন, আমি রাজনীতিতে যোগ দিচ্ছি না এবং আমার জীবনে রাজনীতিতে যোগ দেওয়ার কোনো ইচ্ছাও নেই। এই পোস্টটি তার বর্তমান সিদ্ধান্তের সাথে সরাসরি সাংঘর্ষিক হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র আলোচনা ও সমালোচনার জন্ম দেয়। সাকিব তার রাজনৈতিক প্রবেশের কারণ হিসেবে তার জন্মস্থান মাগুরার মানুষের উন্নয়নের জন্য সুযোগ পাওয়াকে উল্লেখ করেন। তিনি বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে নির্দিষ্ট কোনো দায়িত্ব ছাড়া নিজের এলাকার উন্নয়নে সরাসরি ভূমিকা রাখা কঠিন। তবে তার এই জনসেবামূলক বক্তব্য তার আগের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় অনেকেই তার সততা নিয়ে প্রশ্ন তোলেন। এছাড়া দেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ক্রিকেটে মন দিতে বলেছিলেন, যা থেকে বোঝা যায় যে দেশের সর্বোচ্চ পর্যায় থেকেও তার ক্রিকেটীয় পরিচয়কে বেশি কাঙ্ক্ষিত মনে করা হয়েছিল। রাজনীতিতে যোগদানের পর তাদের দল নিরপেক্ষ জাতীয় বীরের মর্যাদা ক্ষুণ্ণ হয় এবং তাদের জনপ্রিয়তা কমতে শুরু করে। মাশরাফির ক্ষেত্রে এই অবক্ষয়ের অন্যতম কারণ ছিল কোটা সংস্কার আন্দোলন সহ বিভিন্ন সামাজিক ইস্যুতে তার নীরবতা। একজন গণমানুষের নেতা হিসেবে তার কাছে জনগণের প্রত্যাশা ছিল অনেক বেশি, যা পূরণ না হওয়া তার ভক্তদের মধ্যে হতাশা তৈরি হয়। অন্যদিকে সাকিবের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে। ছাত্র আন্দোলনের সময় তার নীরব ভূমিকা এবং পরবর্তীতে দুঃখ প্রকাশ করে ফেসবুক পোস্ট দেওয়া তার ভাবমূর্তিকে আরো ক্ষতিগ্রস্ত করে। মানুষের কাছে মনে হয়েছে তিনি রাজনৈতিক ক্ষমতাকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করেছেন এবং জনগণের বিপদের সময় নীরব থেকেছেন। তাদের রাজনৈতিক পরিচয় কেবল জনমতকে প্রভাবিতই করেনি, বরং তাদের পেশাদার ক্রিকেটের ক্যারিয়ারে অপূরণীয় ক্ষতি করেছে। সম্প্রতি ক্ষমতাচ্যুত সরকারের সংসদ সদস্য হওয়ায় তাদের রাজনৈতিক পরিচয় তাদের ক্রিকেটের পরিচয়কে ছাপিয়ে গেছে। তাদের বিরুদ্ধে
ও নাশকতার মামলা হয়েছে, যার ফলে সাকিব দেশের বাইরে থাকতে বাধ্য হয়েছেন এবং তার ঘরের মাঠে ক্রিকেট খেলা সম্ভব হচ্ছে না। মাশরাফি বিন মুর্তজা নিজেও স্বীকার করেছেন যে রাজনীতিতে আসার পর তার স্পন্সরশিপ আয় অনেক কমে গেছে। এই ঘটনা প্রবাহ থেকে বোঝা যায় যে রাজনীতিতে যোগদানের সিদ্ধান্তটি একটি একক ঘটনা ছিল না, বরং এটি একটি জটিল ও বিপজ্জনক ঘটনার শৃঙ্খল শুরু করেছিল, যার চূড়ান্ত পরিণতি ছিল তাদের ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি। রাজনীতিতে প্রবেশ, দলের পক্ষ থেকে অবস্থান গ্রহণ, সামাজিক ইস্যুতে নীরবতা, জনরোষ, সরকার পরিবর্তন, রাজনৈতিক পরিবেশের কারণে পেশাদার জীবনের বাধা, ক্রিকেটের ক্যারিয়ারের অপূরণীয় ক্ষতি, এই শৃঙ্খলাটি তাদের পতনের কারণ। তবে ক্রীড়া তারকাদের রাজনীতিতে যোগদান একটি বৈশ্বিক প্রবণতা। ইমরান খানের মতো একজন কিংবদন্তি ক্রিকেটার, যিনি তার দেশকে বিশ্বকাপ এনে দিয়েছেন, তিনি পরবর্তীতে সফলভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী হয়েছেন। শ্রীলঙ্কার সানাত জয়সূরিয়াও সক্রিয় খেলোয়াড়ী জীবনে রাজনীতিতে প্রবেশ করে উপমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ভারতের মোহাম্মদ আজহারউদ্দিন সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তবে সাকিব ও মাশরাফির অভিজ্ঞতা এদের থেকে ভিন্ন। ইমরান খান খেলা ছেড়ে রাজনীতিতে এসেছিলেন, যেখানে সাকিব ও মাশরাফি সক্রিয় থাকা অবস্থায় বা অবসর না নিয়েই রাজনীতিতে প্রবেশ করেন। এছাড়া বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে চরম মেরুকরণ এবং সাম্প্রতিক সরকার পতনে তাদের রাজনৈতিক জীবনের উপর যে বিরূপ প্রভাব ফেলেছে তা অন্য দেশের প্রেক্ষাপটে বিরল। এই তুলনামূলক বিশ্লেষণ থেকে বোঝা যায় রাজনীতিতে যোগ দেওয়াটা ভুল ছিল না, বরং কোন দলের হয়ে, কোন সময় এবং কোন দেশের রাজনৈতিক পরিস্থিতিতে যোগ দেওয়া হয়েছে সেটি ছিল মূল সমস্যা। চরম রাজনৈতিক মেরুকরণ এবং পরবর্তীতে সরকারের আকস্মিক পরিবর্তন তাদের ক্যারিয়ারের এক অপূরণীয় ক্ষতি ডেকে এনেছে। পরিশেষে বলা যায় সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা বাংলাদেশ ক্রিকেটের দুই কিংবদন্তি। তারা তাদের অসাধারণ প্রতিভা ও নেতৃত্ব দিয়ে দেশের মানুষের মনে যে স্থান করে নিয়েছিলেন তা ছিল প্রায় দেবতার মতো। তাদের এই মর্যাদা তাদের জন্য এক অপার সম্ভাবনা খুলে দিয়েছিল, যা তারা দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ হিসেবে দেখেছেন। কিন্তু তাদের রাজনৈতিক প্রবেশ এবং এর ফলে সৃষ্ট বিতর্ক তাদের সেই অমূল্য সম্মানকে কেড়ে নিয়েছে। তারা কেবল তাদের ক্রিকেটীয় পরিচয়ের সম্মানই হারাননি, বরং গণমানুষের কাছ থেকে তাদের নায়ক পরিচয়টিও বিলীন হয়ে গেছে। রাজনীতিতে যোগদানের ফলে তাদের পেশাদার ক্যারিয়ারে যে অপূরণীয় ক্ষতি হয়েছে তা দেশের ক্রীড়ার ইতিহাসে এক দুঃখজনক অধ্যায়। ভবিষ্যৎ প্রজন্ম কি তাদের ক্রিকেটের বীরত্ব মনে রাখবে, নাকি রাজনৈতিক বিতর্কের জন্য তাদের অবহেলা করবে? এই প্রশ্নটি এখন অমীমাংসিত। তবে একটি বিষয় নিশ্চিত, ক্রিকেট মাঠের নায়কদের রাজনৈতিক পিচে বিসর্জন হয়তো ইতিহাসের পাতায় তাদের নামটির পাশে এক নতুন এবং কিছুটা বিষণ্ণ অধ্যায় যোগ করবে। তো এখানে শেষ করছি আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানান। আর ভিডিওটিতে একটি লাইক দিন ও বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন। আর আমাদের স্পোর্ট ইনফরমেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।